স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কানেক্টেড হয় না নাকি? আচ্ছা, আমরা আগের যে অধ্যায়টা আমরা ক্লাস শুরু করি আস্তে আস্তে, দেখা যাক 5 মিনিট তো চলে গেছে। ঠিক আছে, কানেক্টেড। আমরা আগের কোনো সমস্যা আছে কিনা 7.1 আমরা যেই প্রবলেম গুলো করতেছিলাম, এখানে কোনো সমস্যা না থাকলে আমরা 7.2টা শুরু জি করি। স্যার, একটা সমস্যা আছে। কোনটা সমস্যা? স্যার 17 আর 11 নাম্বারটা। 17 11 নাম্বার। 11 নাম্বার। আচ্ছা, ঠিক আছে, আমি পরে বলছি। 17 11টা আমরা যদি একটু দেখি, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা স্ক্রিনটা একটু আসুক, আমরা একটুখানি ওয়েট করি। ঠিক আছে, আমরা সতেরো 11 নাম্বারটা আমরা করতেছি। এটা হলো 8.1 এখানে দেওয়া আছে cos inverse x minus sin inverse x equal to, এটা কি না দেখো তো, cos inverse x root 3। এই যার সমস্যা এটা কি না দেখো তো, এটা নেই। আমাদের প্রবলেম এটা কি না যে বললাম স্যার। আচ্ছা, তাহলে এখানে কি করলাম আমরা, এখানে cos ইনভার্সে যদি আমাদের একটা sin ইনভার্স লেখা থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, π/2, এটা না? তাহলে এই টার্মটা আমরা বেশি লিখছি, তাহলে এখানে আমরা এটা বাদ দিয়ে দিই। এখানে আছে মাইনাস sin ইনভার্স, আর এটাও যদি বাদ দিই তাহলে হবে 2 sin ইনভার্স। এটা কি বুঝতে পারছি কিনা? এখন তো এই লাইনটা বুঝতে পারছি কিনা? আমরা কি করছি, আমরা sin ইনভার্স x যোগ করছি, আবার বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখানে মাইনাস sin ইনভার্স x, আর একটা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 2 sin ইনভার্স। এখন কি করতে পারবো আমরা, এটার পরিবর্তে বসাবো আমরা π/2, আর এখানে আছে 2 sin ইনভার্স x, যেটা আছে সেটা লিখলাম, আর এখানে আমাদের cos ইনভার্স x রুট 3। এটা তো, এটা বুঝতে অসুবিধা আছে কিনা কারো? এখন আমরা উভয় দিকে যদি cos নেই, তাহলে আমরা লিখতে পারি যে cos π/2 minus 2 sin inverse x is equal to কি হবে, x root 3। এখন এটা সমান আমরা কি লিখতে পারি, cos 90 minus theta। এটা সমান আমরা কি লিখবো, cos 90 minus ধরো theta by x যাই হোক, এটা সমান কি লিখবো, sin theta না? তোমরা কি আসো কানেক্টেড না দূরে চলে গেছো? জি স্যার। তাহলে এখানে কি লিখবো আমরা বলো তো, sin কি লিখবো, ও এটা কি ঠিক আছে কিনা, sin ইনভার্স 2 sin ইনভার্স x, এখানে একটুখানি আমরা কাজ করছি।
আচ্ছা 2 সাইন ইনভার্সটাকে আমরা এখানে এটাকে কোসি নিয়ে নিই, কোসি নিলে যেটা ওই জন্য সুবিধা হবে। আমরা একটু এটা এই লাইনটা পরে করতেছি, এই জায়গাটা দেখো। এখানে আমরা যেটা করব কসটা নিব, নেওয়ার আগে আমরা এটাকে সূত্র করব। 2 সাইন ইনভার্স কে আমরা যদি 2 সাইন ইনভার্স x এটাকে যদি আমরা ইয়াতে নেই সাইন ইনভার্স এ 2 সাইন ইনভার্স x এটাকে যদি আমরা সাইন ইনভার্স এ নিই, এটা সূত্রটা হলো লগা 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই সূত্রটা একটু দেখো, আমরা এটা এখানে ইউজ করি। এখানে 2 সাইন ইনভার্স এর পরিবর্তে আমরা লিখবো এখানে সাইন ইনভার্স, কারণ 2টা থেকে অ্যাভয়েড করতে হবে, তাহলে 2x 1 মাইনাস x স্কয়ার এটা লিখব। এরপরে উভয় দিকে আমরা cos নিই, আমি একটা লাইন ডাউন দিয়ে দিয়েছি। এখন যদি উভয় দিকে cos নেই, তাহলে এখানে লগা cos 90 মাইনাস এটা লগা sin ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার, আর এখানে থাকবে কি, এখানে থাকবে লগা সমান কি থাকবে x রুট 2। দেখো তো বুঝতে পারছি কিনা এটা? তাহলে এখানে আমরা কি লিখবো, sin ইনভার্স এটা লিখবো না, cos 90 মাইনাস থিটা, এই পুরাটা লগা থিটা, তাহলে cos 90 মাইনাস থিটা মানে কি sin থিটা, তাহলে এটা লগা sin, আমাদের থিটা লগা এটা। ঠিক আছে, দেখো এটা বুঝছি কিনা না বলে বলো, এটা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, এখানে দাঁড়াচ্ছে 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু x রুট 2। এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো না? বাকিটা পারবো, ওইভাবে বর্গ করে আমরা এটাকে বাকিটা পারবো। সরি, এখানে আর ইয়া থাকবে না, এটা থাকবে না, মানে ব্র্যাকেট দিন, আর এখানে হবে 3x স্কয়ার। তাহলে এটা যদি আমরা ইয়া করি সাজাই, তাহলে এখানে থাকতেছে লগা 4x স্কয়ার মাইনাস লগা 4x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3x স্কয়ার। এটাই তো থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, দাঁড়াচ্ছে লগা 4x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার। দেখো তো এটা হয় না, এটা আমরা ছিলাম আর একটা x স্কয়ার থাকে এটা নিলাম, এখান থেকে যদি আমরা কমন টানি, কি কমন টানবো, এখান থেকে আমরা x স্কয়ার কমন টানবো, x কমন টানলে এখানে থাকবে 4x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাই 4x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর মান আসতেছে তোমার, একটা হলো 0, একটা হলো 0, আর একটা হলো কি x স্কয়ার ইকুয়াল টু x ইকুয়াল টু হবে কি 1/4 1/2 প্লাস 1। ঠিক আছে, এটা সমান যদি 0 ধরি, তাহলে আমাদের একটা মান হবে এটা আর একটা মান হবে এটা। ঠিক আছে, দেখো পুরাটা যদি আমরা একসাথে দেখি, আর কোনোটা সমস্যা আছে কিনা বলো? সবাই কানেক্টেড হয়েছি না নাকি আজকে? আচ্ছা, এটা কি বুঝতে পারছে? কার ছিল সমস্যাটা? প্রমি? জি স্যার। ঠিক আছে, এটা বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হলো ত্রিকোণমিতিক। আমরা যেটা করতেছিলাম এটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আর আজকে আমরা যেটা করব সেটা হলো ত্রিকোণমিতিক সমীকরণ। এইগুলো কিভাবে আমরা সমাধান করব এটা আমরা দেখব। ত্রিকোণমিতিক সমীকরণ। ঠিক আছে, ত্রিকোণমিতিক সমীকরণ কি? ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, এই যে sin থিটা, cos থিটা, tan থিটা, এই যে অনুপাত, 6টা অনুপাত আছে, এই অনুপাতগুলো নিয়ে যদি কোনো সমীকরণ গঠন করা হয়, এই sin cos tan sec cosec যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো নিয়ে যদি কোনো একটা সমীকরণ গঠন করা হয়, তখন এটাকে বলি আমরা ত্রিকোণমিতিক সমীকরণ। এই ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার কিছু ওয়ে আছে, সেগুলো আমরা নর্মালি অত সরাসরি ইউনিক একটা সলিউশন আমরা তো বের করছি, কিন্তু এগুলার জেনারেলাইজের
সমাধান আছে, মানে একটা সমীকরণ অনেকগুলা থিটার বিভিন্ন মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হতে পারে। সেখান থেকে আমরা মানে কমন যে রাশিটা, এই রাশিটাকে নিয়ে আমরা এটাকে বলি সাধারণ সমীকরণ। তো প্রথম কথা হলো ত্রিকোণমিতিক সমীকরণ, ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা যে সমীকরণটা গঠন করি এটাকে বলি আমরা ত্রিকোণমিতিক সমীকরণ। এই সমীকরণগুলো আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা একটু দেখব। প্রথম যদি আমরা নেই, ধরো একটা সমীকরণ, আমরা ফার্স্ট আমি একটা প্রবলেম বা দুইটা প্রবলেম আমি একটু প্রমাণটা দেখাবো, বাকিগুলো আমরা সূত্র হিসেবে দেখবো। ধরো sin θ = 0। নরমালি যখন আমরা এটা করি, আমরা সবাইগুলো যখন করি আমরা লিখি θ = এটার মান কত, মানে আমরা যেভাবে করি, ধরো আমরা নিচের ক্লাসে যেটা করে আসছি সেটা একটু খেয়াল করো, আমি এটা আগে দেখাই। sin θ = 0 মানে sin θ = sin 0 ডিগ্রি, এটা না? sin 0 ডিগ্রি মানে 0 না, তার মানে আমরা কি লিখি θ = 0। এটাই তো আমরা সমাধান করি, এটা আমরা আগের মানে নিচের ক্লাসের কথা বলছি। কিন্তু এখানে এসে আমরা একটা না, থিটার আসলে অসংখ্য মানের জন্য, থিটার কিন্তু আমরা পাইছি একটা মান, কিন্তু থিটার আসলে একটা না অসংখ্য মানের জন্য এটা সিদ্ধ হবে। যদি আমরা এটার একটু ব্যাখ্যা দেখি, আমি একটু ব্যাখ্যাতে আসছি, একটু খেয়াল করো। আমরা যদি একটা ত্রিভুজ নেই, ত্রিভুজ নিয়ে আমরা থিটা কোণটা নেই, ধরো থিটা কোণটা হলো আমাদের এটা, থিটা যদি এটা হয়, এটাকে ধরলাম ধরো r, এটাকে ধরলাম হলো আমরা x, এটাকে ধরলাম y। এখন যদি আমরা এটাকে ধরো px হয়, আমরা ধরে নিলাম এই বিন্দুটাকে ধরলাম আমরা px হয়, আমরা আচ্ছা একটা কোঅর্ডিনেট নিই তাহলে সুবিধা হবে। আমরা যদি আমরা এটাকে x অক্ষ ধরলাম, এটাকে x অক্ষ ধরলাম, আমরা এটা হলো y অক্ষ আমাদের, আমরা এরকম একটা জিনিস আমরা চিন্তা করে নিলাম, p এটা হলো লম্ব, এটা তো মনে করো pm/n ধরলাম, এটা হলো মূল বিন্দু, তাহলে এতটুকু হলো x, এতটুকু y। এখন একটু খেয়াল করো, আমরা sin θ = 0 এটার ফিজিক্যাল মিনিংটা কি, জিওমেট্রিক্যালি এটা কি বোঝায়? sin θ = 0 মানে sin কোণ দুইটা বাহুর অনুপাত, sin কোণ দুইটা বাহুর অনুপাত বলো তো, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোণটা y আর অতিভুজ কোণটা r। তাহলে খেয়াল করো sin θ = এটার মানটা 0, এটার মানটা 0। এই সমীকরণটা যদি আমরা লিখি মানে জিওমেট্রিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি, তার মানে এটার মান 0। এটার মান কখন 0 হবে একটু খেয়াল করো, r এর মান 0 হলে কি এটার মান 0 হবে, না y এর মান 0 হলে এটা 0 হবে? টিপু sin θ = y/r, এখানে y এর মান 0 হলে 0 হবে, না r এর মান 0 হলে এই অনুপাতটার মান 0 হবে? y এর মান 0 হলে y এর মান 0, ভেরি গুড। rটাতে r দিলে r 0 হলে তো আনডিফাইন্ড হবে, তার মানে y এর মান 0 মানে এই মানটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 মানে এই লম্বের পরিমাণটা ছোট হয়ে যাবে, অর্থাৎ লম্বটা চলে আসবে কি x অক্ষের উপর, অর্থাৎ p বিন্দুটা n এর বিন্দুর সাথে মিলে যাবে, তার মানে এই দৈর্ঘ্যটা থাকবে না। এটার অর্থটা এটা না, y0 মানে কি, yটা 0, এই কথাটার মানে হলো pn টা ছোট হতে হতে এক সময় 0 হবে, 0 হবে মানে x অক্ষের সাথে মিলে যাবে। এই কথাটাকে বুঝতে পারছো? sin θ = 0 মানে এখানে লম্বের মানটা 0 হয়ে যাবে। তো লম্বের মানটা যদি 0 হয়ে যায়, তাহলে একটু খেয়াল করো, এই যে এই কোণগুলো তৈরি হয়, তখন এই রেখাটাকে এই রেখাটার সাথে, এই যে OP যে রেখাটা, এটা কি এটার সাথে মিশে যাবে, মিশে যাবে না x অক্ষের সাথে? মিশে যাবে, এই কোণের পরিমাণটা কত হবে, কোণের পরিমাণটা কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তখন তো একটা রেখার সাথে আরেকটা রেখা মিলে যাবে, ধরো এই রেখাটা আস্তে 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 x অক্ষের সাথে মিলে যাবে। যখন x অক্ষের সাথে এটা মিলে যাবে, তখন এখানে কোনো কোণ তৈরি হবে না। তাহলে দেখো x অক্ষের সাথে যখন মিলে যাবে, তাহলে মিলতে কখন কখন মিলবে, যখন এই রেখাটা, এটা তো গুণনের ফলে কোণ তৈরি হয়, ধরো এটা এই রেখাটা ঘুরিয়ে এটার সাথে মিলে গেল, অথবা এটা ঘুরে আইসা এটার সাথে এখানে মিললো, সেক্ষেত্রে তো আমার এটার মান 0 হতে পারে। আমরা একটু আগে যে আমরা সমাধান করলাম ছোটবেলার বা 9 টেনে যে করে আসলাম, ধরো θ = 0 ডিগ্রি সময় sin θ 0, গুড, এটা ঠিক আছে। কিন্তু এখানে এই রেখাটা যখন এটা ঘুরে যখন এটার সাথে এসে মিলবে, সেখানে তো কোনো কোণ তৈরি করে না। কোণ কি তৈরি করে এখানে? না স্যার। সেক্ষেত্রে তার মানে যখন এখানে আসবে, তখন এখানে 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 না কোণ তৈরি করে, এই কোণের পরিমাণটা হলো, সরি আমি বলেছি, এখানে তৈরি করে হলো তোমার পাই কোণ তৈরি করে। এই যে এই রেখাটা এখান থেকে ঘুরে এসে যখন এটার সাথে মিলবে, পাই কোণ তৈরি করে, যখন আবার ঘুরে এসে এখানে আসবে, তখন কোণ তৈরি করবে কত, 2π। তার মানে দেখো থিটার একটা মান হলো 0, আর একটা মান যদি পাই হয়, তাহলে এই রেশিওটা 0 হবে, মানে ওই লম্বের দৈর্ঘ্যটা কত, 0 হবে। আবার যখন এটাকে ঘুরে, ধরো এখান থেকে ঘুরে এসে এখানে আসলো, তাহলে কত ডিগ্রি কোণ করলো,
2 পাই বললো না? জি স্যার। আমার কথাটা কি বুঝতে পারছো? যদি আমরা এইদিকে ঘুরাই, আমি চিত্রটাকে আবার একটু আমি দেখাই তোমাদের, এই চিত্রটাকে একটা চিত্র ভালো করে আমরা বুঝবো। কোণ তৈরিও কখন? যখন এইটা এই রেখাটা ঘুরতে পারে এইদিকে, ঘুরতে পারে এইদিকে। যদি এন্টিক্লক ঘুরে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, এদিকে যদি ঘুরে তাহলে এটাকে বলে আমরা ধনাত্মক কোণ, আর এদিকে ঘুরলে এটা ঋণাত্মক কোণ। তাহলে আপনাদের যে কোনো ভাবে আমরা চিন্তা করতে পারি। যদি আমাদের এইদিকে ঘুরে, ধরো এই রেখাটা ঘুরে এসে এদিকে ঘুরে এসে এটার সাথে মিশলো, এটার সাথে মিশলো, তখন এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, এটা নেগেটিভ কোণ। এটা ঘুরে এদিকে ঘুরে এসে এটার সাথে মিশলো, তাহলে এটা নেগেটিভ কোণ। তাহলে এই কোণটা কি হবে? মাইনাস পাই। আর যদি এদিকে আসে, এখানে এসে মিশে, তখন এটা কি? এটা হবে প্লাস পাই। তাহলে এটা প্লাস পাই এর জন্য থিটার মান 0 হতে পারে, অর্থাৎ লম্বটা 0 হতে পারে। আর প্লাস মাইনাস 2 পাই এর জন্য, অর্থাৎ যখন এখান থেকে ঘুরে আইসা এখন এখানে মিললো, এদিকে আসতে পারে, অথবা এদিকে ঘুরে আইসা আবার এখানে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্লাস অ্যান্টিক্লক বললে এটা প্লাস 2 পাই, আর নেগেটিভ ক্লকওয়াইজ বলে মাইনাস পাই। তার মানে 2 পাই হলে থিটার মানটাও 0 হবে। তার মানে থিটার মান 0 হবে কখন? 0 হলে তো 0 হবে ওয়াই এর মান, সরি সাইন থিটার মান, সরি আমি এটা মানে যদি গুণামান রেখা এই কোণগুলো উৎপন্ন করে, ধরো এই কোণটা উৎপন্ন করে, তাহলে 0 হবে। এটা যদি উৎপন্ন করে, এটা 0 হবে। এটাও উৎপন্ন করে, যদি এটা 3 পাই হয়, প্লাস মাইনাস 3 পাই, সরি এটা প্লাস মান হবে 3 পাই যদি হয়, তাও 0 হবে। তার অর্থাৎ যখন এক অক্ষরেখার সাথে মিলে যাবে, তখনই এই কোণের মানটা 0 হবে, থিটার মানটা 0 হবে, তখন সাইন থিটার মান, সরি সাইন থিটার মানটা 0 হবে। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ লম্বটা যখন নাই হবে, 0 হবে, তখন এই রেখাটা এক অক্ষের সাথে মিলে, এক অক্ষের সাথে মিলবে কখন? মিলবে ঘূর্ণনের ফলে মিলবে। ঘূর্ণন যদি 0 ডিগ্রিতে থাকে তাও মিলবে, পাই যদি হয় তাও মিলবে, 2 পাই হলে মিলবে, 3 পাই হলে মিলবে, 4 পাই হলে মিলবে, এরকম। তাহলে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারি যে থিটার মান 0 প্লাস মাইনাস পাই, প্লাস মাইনাস 2 পাই, প্লাস মাইনাস 2 পাই, প্লাস মাইনাস 3 পাই, এই মানগুলোর জন্য দরকার, আমি বাকিটা লিখলাম না, এই মানগুলোর জন্য সাইন থিটার মান 0 হবে। তার মানে এই সবগুলো মান হলো এই সমীকরণের সমাধান। আমাদের সমীকরণটা কি ছিল? সাইন থিটা। এই যে রেখাটা লিখলাম, এইটাকে আমরা সাধারণভাবে লিখতে পারি। ধরো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে সাইন থিটা ইকুয়াল টু 0 হবে, সাইন থিটা ইকুয়াল টু 0 হবে, 0 হলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, থিটা ইকুয়াল টু আমরা এটাকে সাধারণীকরণ যদি করি, আমরা যদি এটাকে লিখি n পাই, খেয়াল করো n পাই, n ইকুয়াল টু n বিলংস টু, সরি n ইকুয়াল টু না, n বিলংস টু আমরা লিখলাম z। দেখো জেডটা কি? জেড হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি? 0 প্লাস 1 মাইনাস 1। জেডটা কি? এটা জানি না আমরা। জেড মানে হলো 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, এগুলো না জেড এর যে সেটটা। এখন দেখো আমরা n এর মান যদি 0 নেই, তাহলে এই মানটা পাবো, থিটার মান। দেখো n এর মান 0 নিলে কত? 0 ইনটু পাই। n এর মান যদি প্লাস মাইনাস 1 নেই, তাহলে এই মানটা পাবো, থিটার মান এটা পাবো। n এর মান যদি প্লাস মাইনাস 2 নেই, তাহলে আমরা এটা পাবো। তাহলে এই যে লাইনটা লিখলাম আমরা, n ইকুয়াল টু থিটা ইকুয়াল টু n পাই, এটাকে বলি আমরা সাধারণ সমীকরণ, সাধারণ সমাধান, সরি এটাকে কি বলি আমরা? সাধারণ সমীকরণ, সমাধান, সমীকরণ সাধারণ। ওই যে সাইন থিটা ইকুয়াল টু 0, এটা সাধারণ সমাধান হলো এটা। যদিও আমরা ছোট ক্লাসে আমরা শুধুমাত্র 0 মানটাকে ধরে আসছি, অর্থাৎ শুধুমাত্র 0 এর জন্য বলে আসছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা অসংখ্য মানের জন্য সাইন থিটা ইকুয়াল টু 0 হয়। কি কি মান? প্লাস পাই, মাইনাস পাই, প্লাস 2 পাই, মাইনাস 2 পাই। তাহলে এটাকে আমরা একসাথে লিখবো। তাহলে আমরা আলটিমেট সিদ্ধান্ত কি আসলাম? আমরা যদি এটাকে সূত্র আকারে লিখি, অর্থাৎ এটাকে আমরা লিখবো সাইন থিটা ইকুয়াল টু 0 হলে আমরা আলটিমেট যেটা আমরা বললাম, থিটা ইকুয়াল টু আমরা লিখবো কি? n পাই। এখানে nটা হলো nটা কি? nটা হলো পূর্ণ সংখ্যা z। আমরা কি বুঝতে পারছি এটা? আলটিমেট এত যত যা আলোচনা করলাম, এটার মূল সারমর্ম হলো এটা। সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। এই থিটা ইকুয়াল টু n পাই, এটাকে বলি আমরা সাধারণ সমাধান, সাধারণ সমাধান। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার এটা? সাইন থিটা ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু কি হবে? জি স্যার। n পাই। n পাই। ঠিক আছে, ধরো সাইন থিটা না দিয়ে এখানে থিটার জায়গায় অন্য অক্ষর থাকতে পারে, x থাকতে পারে, p থাকতে পারে, যাই দেবো, সেই ক্ষেত্রে একই সূত্র, তখন x ইকুয়াল লিখবো n পাই। এখন ঠিক একই ভাবে আমরা সেকেন্ড সূত্রটা আমি আর প্রমাণ করতেছি না। সেকেন্ড সূত্রটা এইভাবে, cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়, দেখো cos থিটা ইকুয়াল টু 0 হয়, তখন থিটা ইকুয়াল টু হবে, তোমরা এটাগুলো চিন্তা করবা, এটা কখন 0 হবে, তখন আমার হবে সূত্রটা হবে x/r। আগে তো লিখছিলাম y/r, এই যে কই দিলাম, আগে লিখছিলাম আমরা y/r, সেই ক্ষেত্রে হবে আমাদের x/r।
ভূমি বাই অতিভুজ, সেই ক্ষেত্রে আমাদের x এর মানটা 0 হবে। x 0 হবে মানে হলো এই এক্সট্রা থাকবে না, তখন ওই যে রেখাটা ওই y অক্ষের সাথে মিলে যাবে। আর y অক্ষের সাথে যে কখন মিলবে, থিটার মান যখন 90 হবে, +90 -90 এরকম হবে, ঠিক আছে। অথবা একটা 90 দুইটা 90 এরকম এরকম হইতে পারে, যে না বেজোড় সংখ্যা 90, এই যে এই গড়ের সাথে যখন মিশবে তখন এটা 0 হবে। সেক্ষেত্রে কখন হবে, দেখো আমাদের হবে হলো এটা হবে কখন, যখন থিটা ইকুয়াল টু হবে, থিটা ইকুয়াল টু কি হবে, একটা হবে, আমি সাধারণটা করণটা পরে লিখতেছি, +90 -90 প্লাস হলো 390 -90, ঠিক আছে। তার প্লাস 4 হবে না 590, বা এটাকে বলি আমরা 390, 3 × 90, এটা হলো 590। কারণ হলো কি, একটু খেয়াল করো এই এরকম মানগুলো হবে কেন, এখানে 490 হবে না কেন, 490 নিলে তো 25 হয় না, 25 তো হবে না, কারণ 25 হলো এই রেখার সাথে মিলবে, x হবে। এই রেখার সাথে মিলতে হলে তোমার হলো বেজোড় সংখ্যা 90 হতে হবে। এটা 1, এটা দেখো 2, এটা হলো 3, এটা 4, এটা 5, তাহলে 190, 390, 590, 790 এরকম হবে। বুঝতে পারছি এটা? জি স্যার। কারণ যদি আমি জোড় সংখ্যা হয় তাহলে তো এটা হয়ে যাবে, কিন্তু এটা হলে তো x অক্ষের সাথে মিলবে, তাহলে আমার x অক্ষের সাথে মিললে তো আমার x এর মানটা 0 হবে না, y অক্ষের সাথে মিলতে হবে। আমরা যে এখানে একটু লিখছি x এর মানটা 0 হতে হলে আমার এটা y অক্ষের সাথে মিলতে হবে। তো y অক্ষের সাথে মিলবে কখন, এই মানগুলোর জন্য। এটাকে যদি আমরা সাধারণভাবে লিখি তাহলে এটা কিন্তু আমরা কি লিখবো, আমরা লিখবো 2n অর্থাৎ বেজোড় সংখ্যা, এটাকে 190, এটাকে 390, এটাকে 590, 1 3 5 এগুলো কিভাবে লিখি আমরা, 2n + 1, যে কোনো বেজোড় সংখ্যাকে আমরা এভাবে লিখি না? জি স্যার। জি স্যার। এটাকে লিখবো আমরা π/2, ঠিক আছে। এখানে n টা কি, এখানে আমরা n টা ব্যালেন্স হবে z, তার মানে এখানে z এর মান হলো 0 হইতে পারে, +-1 হইতে পারে, +-2 হইতে পারে, এজন্য আমরা একসাথে এটাকে এভাবে লিখছি। তাহলে আমরা সূত্রটা ফলো করব, এটা cos θ = 0 হলে θ লিখব 2n + 1 90, ঠিক আছে। sin θ = 0 হলে এটা লিখবো, আর cos θ = 0 হলে এটা লিখবো। আরেকটা 0 এর জন্য আমরা তিনটা এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এই সূত্রগুলো আমাদের কাজে লাগে। তাহলে আরেকটা রয়েছে কি, cos θ = 0, যদি আমাদের cos θ = 0 হয় সেই ক্ষেত্রে আমাদের θ = হবে n, এই cos θ = 0 হলে হ্যাঁ n π, যেখানে n বিলংস হবে z। আমি আর এটা ব্যাখ্যাটা গেলাম না, একটা tan থিটা না স্যার? আমি tan θ, এটা কি লিখলাম, জি স্যার। tan θ, এটা হবে tan θ = 0, tan θ যদি 0 হয় তাহলে θ হলো n π, আর tan গেল আমরা আরেকটা যদি আমরা নিয়ে এলো cot θ, cot θ = যদি 0 হয় তাহলে θ হবে এটা, θ হবে ওই যে এটা 2n, মানে cos এর যেটা এটা। এটা তুমি ইজিলি একটু চিন্তা করতে পারো। দেখো এই দুইটার ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করতে পারি, সরি আমি একটু, দেখো tan θ যদি 0 হয় তাহলে এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, আগে একটু চিন্তা করি, sin এবং cos যদি মনে থাকে তাহলে এটা মনে রাখতে পারবে। sin এর ক্ষেত্রে sin θ = 0 হলে θ = n, একটু খেয়াল করো, tan θ = 0 হয় তাহলে tan θ সমান আমরা কি লিখি, tan θ সমান sin θ / cos θ না, sin θ / cos θ না, তাহলে এটা সমান হয় তাহলে এখানে কি লিখবো আমরা, sin θ = 0 না cos θ = 0, tan θ = 0। sin θ = 0 হলে θ = কি n π না, এই যে দেখো tan θ = 0 তাহলে এটা সাইনে চলে গেছে, ওই যে আমার প্রথম সূত্রটা পড়ছে এটা। আবার ঠিক উল্টাতে যদি করি, cot θ = 0 তাহলে এটা সমান আমরা লিখবো cos θ / sin θ, সেই ক্ষেত্রে আমার cos θ = 0, আর cos θ সূত্রটা কি এটা, তাহলে cot θ আসলে cos θ সূত্র, আর sin θ আসলে tan θ সূত্র। খেয়াল করছো এটার সাথে এটা মিল আছে, কেন মিল আছে তো বুঝতে পারছি এবার। আর এটার সাথে হলো এটা, জি স্যার। ঠিক আছে, এক্স্যাক্টলি এটা। তাহলে এই চারটা সূত্র আমরা এখান থেকে মনে রাখবো। আরো কয়টা সূত্র আমরা দেখতেছি, চারটা সূত্র মনে রাখতে পারবো। sin θ এর সাথে কি মিল আছে, sin θ = 0 আর tan θ = 0 হলে এই দুইটার জন্য কি আমাদের, দুইটার জন্য আমাদের θ = কি n π, এটা না, ঠিক আছে। এটা হলো একটা সূত্র, দুইটাকে আমরা একসাথে লিখলাম। আর আরেকটা কি বললাম আমরা, cos θ = 0 আর cot θ যদি 0 হয়, cos আর cot, ঠিক আছে। এটা যদি 0 হয় এই দুইটার জন্য θ কি হবে, θ কি হবে 2n + 1 tan 2। আচ্ছা, এই হলো সারমর্ম এতক্ষণ যা আমরা ইয়া করলাম, ঠিক আছে।
এখানে এনটা অবশ্যই খেয়াল রাখবে, এনটা হলো জেড। তাহলে এখানে আমরা চারটা সূত্র, আমরা দুইটা সূত্রের মাধ্যমে আমরা দেখলাম, এটা একটু খেয়াল রাখতে হবে, ভালো করে মিল রাখবে। এখন আমরা যদি জিরো তো নাও হতে পারে, ধরো এখানে জিরো না হয় এখানে কোনো একটা সংখ্যা হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখন এই সূত্রগুলো আমরা দেখবো। এটা ক্লিয়ার কিনা? আমাদের যেটা দেখছি এটা ক্লিয়ার কিনা? সবার এটা মনে রাখতে পারবো? এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের কাজে লাগবে, প্রায়ই লাগবে। ঠিক আছে, সূচি বোঝা যাচ্ছে? সূচি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই চারটা সূত্র আমরা দেখবো। এখন দেখো, এখন সাইন থিটা ইকুয়াল টু, ধরো এরকম দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু 0 না হইয়া ধরো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, ধরো কে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কে সমান আমরা এটাকে ধরে নিব যে এটা সাইনের কোনো না কোনো ডিগ্রির মান, ধরো সাইন আলফা ধরে নিব। তো এরকম যদি হয় সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, ধরো এরকম কোনো একটা সংখ্যা থাকলো, তাহলে এটাকে যদি আমরা আলফা হিসেবে বলি, তাহলে এরকম যদি হয় সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা থিটা ইকুয়াল টু লিখবো, থিটা ইকুয়াল টু সূত্রটা হবে n পাই, খেয়াল করো আমি আর প্রমাণে যাচ্ছি না, প্রমাণগুলো তোমাদের আগ্রহ থাকলে একটু দেখে নিতে পারো। সূত্রটা হবে এটা, আমি সূত্রটাতে চলে যাচ্ছি, আলফা সরি আলফা না n, এটা হবে এই n ইনটু আলফা, আর এখানে লিখবো n বিলংস টু z। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা দাঁড়ালো এটা, এটাকে যদি আমরা আগেরটা দিয়েছিলাম আমরা কত 3 সূত্র 2, তো এটাকে আমরা 3 যদি দেই, 3 নাম্বার সূত্রটা যা sin থিটা ইনটু আলফা হলে থিটা ইনটু এটা সাইনের সাথে আবার কোসেকের মিল আছে, ধরো sin থিটা ইনটু sin আলফা, আবার যদি এরকম হয় কোসেক থিটা ইকুয়াল টু যদি কোসেক আলফা হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সূত্রটা লাগাই, সেই ক্ষেত্রেও আমাদের থিটা ইকুয়াল টু একই সূত্র n পাই, এই দুটার জন্য আমরা একই লিখি প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। ঠিক আছে, তাহলে এটা হলো 3 এর 1 আর 2 যদি আমরা চিন্তা করি 3 এর 1, বুঝতে পারছি? sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে 3 হলো n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, আর cosec থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস দুটো একই। ঠিক আছে, আর 4 নম্বরে যদি আমরা আসি, 4 নম্বরে যদি আমরা cos, আমরা cos থিটা ইকুয়াল টু হলো যদি আমরা cos আলফা হয়, আর হলো cos এর বিপরীত কি sec, তাহলে sec থিটা ইকুয়াল টু যদি sec আলফা হয়, এই দুইটার জন্যই আমাদের থিটা ইকুয়াল টু বলো স্যার হ্যাঁ স্যার -1 কিভাবে লিখছে -1 পাওয়ার n? ও এটা হলো একবার প্লাস হবে একবার মাইনাস হবে, কারণ n এর মান যদি তুমি নাও একটা মান নাও, দেখো 1 নাও 1 নিলে মাইনাস হবে, আবার যখন 2 নাও প্লাস হবে, এখানে প্লাস মাইনাস থাকে, ওইটাকে যদি আমরা n হিসেবে লিখছি ওইভাবে প্রকাশ করলাম। এটাকে তো সাধারণীকরণ করছি, অর্থাৎ সাধারণ আকারে আমরা প্রকাশ করছি, কিন্তু অরিজিনাল রেজাল্ট হবে n পাই ওই যে প্লাস আলফা, n পাই মাইনাস আলফা, n পাই ওইরকম 2 প্লাস 2 আলফা, n পাই এরকম আসবে, এই জন্য এটাকে এইভাবে লিখছি। ঠিক আছে, তুমি যদি প্রমাণটা একটু দেখো তাহলে দেখতে করতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আসবে আমাদের 2n পাই প্লাস মাইনাস এখানে আলফা, এখানে n বিলংস টু z, এটার ক্ষেত্রে অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে আমাদের সূত্রটা এটা, আর এই দুইটার ক্ষেত্রে সূত্রটা হলো এটা। ঠিক আছে, cos tan, আর দুইটা রইলো না, আর দুইটা কি রইলো tan cot sec আছে, আর হলো tan আর cot। তাহলে আমরা যদি এরকম হয় tan থিটা ইকুয়াল টু tan আলফা, খেয়াল করো সূত্রগুলো কিন্তু ভালো করে খেয়াল করো, সূত্রগুলো একসাথে মুখস্থ করো, আর cot tan এর ধরো এরকম থাকে, তাহলে সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু এই দুইটার ক্ষেত্রে একই সূত্র, এটা হলো n পাই প্লাস আলফা, এখানে n বিলংস টু অলওয়েজ n বিলংস টু z, ঠিক আছে, n বিলংস টু z। ঠিক আছে, তাহলে দেখো আগে বললাম এখানে বললাম আরো 3টা সূত্র, 3টার মধ্যে 6টাই sin থিটা হলো sin আলফা এবং cosec থিটা হলো cos আলফা হলে থিটা হলো n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, cos থিটা হলো cos আলফা, sec থিটা হলো sec আলফা, এটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, আর tan থিটা হলো tan আলফা, cot থিটা হলো cot আলফা হলে থিটা হলো। ক্লিয়ার? এটা এই সূত্রগুলো মনে থাকবে কিনা? আচ্ছা, সবগুলো এই সূত্রগুলো একসাথে গোটাই নি আমি, আর বিশেষ কয়েকটা স্পেশাল কেস আছে, যেটাকে বলে স্পেশাল, আবার দেখেন স্পেশাল কিছু কেস আছে, সেই কেসগুলো যদি আমরা একটু দেখি। ঠিক আছে, দেখা হইছে জি স্যার।
বিশেষ কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো যদি আমরা দেখি স্পেশাল, এগুলো স্পেশাল কেস। এটা কি, এটা যদি sin θ = 1 হয়, সেক্ষেত্রে আমরা আলফা না, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা আলফা নিয়ম প্রকাশ করতে পারি, এটা করা যাবে। এখানে সরাসরি এটার সূত্রটা আমরা লিখতে পারি, এটা যদি এটা হয় তাহলে θ = হবে, খেয়াল করো, 4n + 1 into π/2, যেখানে n belongs to that। এটা হলো একটা কেস, sin θ = sin α। ঠিক একইভাবে তোমার যদি sin θ = -1 হয়, সেই ক্ষেত্রে θ = আমরা লিখবো এখানে জাস্ট একটা মাইনাস হবে কোন জায়গায়, এই যে এখানে θ = 4n - 1 π/2। এটা ধরো 2, sin θ = +1 হলে θ = এটা লিখবো, sin θ = বিশেষ ক্ষেত্রে। 3 নাম্বার যদি আমরা বলি tan θ = যদি না sin আমরা কোটা ইয়া নেই আছে, cos θ = যদি +1 হয়, তাহলে θ = হবে θ = হবে 2n π। আমি আর z লিখলাম না। আর cos θ = যদি -1 হয়, তাহলে θ = হবে, এখানে হবে, এখানে এই জায়গাটা একটু ডিফারেন্ট, একটু খেয়াল করো, 2n + 1 into π। সবগুলাতে n = n belongs to z, সবগুলাতে n belongs to z। ঠিক আছে, এই চারটা হলো স্পেশাল কেস। ঠিক আছে, মোটামুটি আমাদের সূত্র হলো এইগুলি এই চ্যাপ্টারে। তাহলে আমরা কি দেখলাম, এই চারটা দেখলাম, এখানে আমরা দেখলাম, এখানে আরো 3টার সাথে 6টা, আর এখানে আমরা দেখলাম হলো এই যে এখানে আরো 4টা, sin θ = 0, tan θ = 0, cos θ = 0, cot θ = 0। ঠিক আছে, এখন আমরা এটাকে আমরা এখন প্রবলেমে, ঠিক আছে, সমস্যার সমাধানে তোমরা উদাহরণগুলো দেখবা, আমি একটু এক্সারসাইজে চলে যাচ্ছি। আমাদের প্রথম যে ইয়াটা 7, আবার একটু দেখাই দেন। এটা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখো, এখন আমরা 7.2 এর প্রবলেমগুলো এখন আমরা করতে পারবো। বিশেষ বিশেষ কিছু ইয়ে আছে, প্যাটার্ন আছে, সেটা আমরা দেখবো। আমরা ধরো 1 নাম্বারটা নিলাম। 1 নাম্বারটা তোমার দেওয়া আছে 4 sin x = sec x। এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে প্রথম কাজ হলো আমরা এটাকে সেকটাকে লিখবো 1/cos। তাহলে এখানে লিখলাম আমি 4 sin x = 1/cos। তাহলে এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে আমরা 4 sin x cos x = 1। এখন কি করতে পারি, আমরা এই 4টাকে আমরা লিখবো 2 into 2 sin x cos x = 1। তাহলে এটা সমান আমরা কি লিখবো, 2 আর 2 sin x cos সমান আমরা কি লিখবো, sin 2x। sin 2x। তাহলে এখানে লিখবো হলো sin 2x = 1। একটু খেয়াল করো, তাহলে এখানে লিখবো আমরা sin 2x = কত লিখবো, হাফ। তাহলে এই হাফ সমান sin কত ডিগ্রি লিখবো আমরা এখানে, sin কত ডিগ্রি মান হাফ, হ্যাঁ 60 ডিগ্রি। তাহলে 60 কে আমরা লিখবো কত, π/6। তাহলে দেখো এটা সূত্রটা পড়ছে আমাকে বলো তো, sin θ = sin 30 ডিগ্রি স্যার, 5/6। না 30 ডিগ্রি, ঠিক আছে, এখানে সূত্রটা কোনটা আমরা পড়ছি, sin θ = sin কত, এটা ঠিক ধরবো আমরা কোন সূত্রটা পড়ছে, আমরা যে একটু আগে সূত্র পড়লাম, আমার সূত্রটা পড়ছে লোগা এটা, sin θ = sin α। এই যে এই সূত্রটা পড়ছে, ঠিক আছে, এটার সাথে ম্যাচ করে না, আমরা যে সূত্রগুলো পড়লাম এটার সাথে ম্যাচ করে না। এটা তাহলে sin θ = যদি sin α হয়, তাহলে θ সমান কি লিখবো, n π প্লাস -1/n আলফা, এটা লিখবো না। তাহলে আমরা এখানে এই এটা আমরা এখানে লিখবো, তাহলে এখানে আমরা লিখবো কি, থিটার জায়গাতে এখানে কি লিখবো, থিটার পরিবর্তে কি আছে, 2x। তাহলে 2x সমান আমরা কি লিখবো, n π প্লাস সূত্রটা কি, -1/n, তারপর কি হলো আলফা, দেন আলফা কত, 5/6।
দেখো তো সবাই এই জায়গাটা বুঝছি কিনা, sin থিটা ইকুয়াল টু sin আলফা করলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। দেখো তো সবাই এটা বুঝছি কিনা? ঋতু বুঝছি এটা? জি স্যার। বুঝছি আমরা যে sin থিটা ইকুয়াল টু sin আলফা করলে থিটা ইকুয়াল টু n পাই n হলো গা সূত্রের n পাই প্লাস মাইনাস 1 চেঞ্জটা হবে এখানে আলফা। আমাদের বের করতে হবে কি মান, কিসের মান? এক্সট্রা বের করতে হবে না, সমাধান করা মানে কি এক্সট্রা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখলাম x ইকুয়াল টু, তাহলে আমরা লিখবো x ইকুয়াল টু কি লিখবো, 2 টা নিচে আসবে, তাহলে n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এখানে পাই বাই 2 করলে এখানে পাই বাই কত হবে 12। তাহলে সমাধান হয়ে গেল। এই যে সমাধানটা পেলাম এটাই হলো আমাদের আনসার, জেনারেল সমাধান, এটা হলো সাধারণ সমাধান। ঠিক আছে, আর যদি আমরা একটা সমাধান করতো, এটা যদি ক্লাস 9 10 এ থাকতো তাহলে কিন্তু আমাদের সমাধান হতো শুধুমাত্র এই লাইন থেকে আমরা কি লিখতাম 2x ইকুয়াল টু পাই বাই 6 লিখতাম। সেক্ষেত্রে x ইকুয়াল টু হইতো কত পাই বাই 12, সেক্ষেত্রে এটা হবে। তুমি যদি এখন এটা আনসার দিয়ে দাও তাহলে তুমি পূর্ণ নাম্বার পাবা না। ঠিক আছে, এটা 9 10 এ যদি দিতে তাহলে এটার নাম্বারটা পাইতে, তখন এতটুকুই আনসার হইতো। কিন্তু বর্তমানে যদি তুমি এই অংশটুকু শুধু পড়ে দিয়ে দাও যে এটা দিয়ে দাও আনসার, তাহলে কিন্তু তুমি পূর্ণ নাম্বারটা পাবা। বুঝতে পারছো কেন পাবা না? জি স্যার। আমাদের সাধারণ সমাধানটা দিতে হবে, এটা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুধু এতটুকু দিব না, এতটুকু দিব না। আচ্ছা, এটা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন তো বুঝতে পারছি আমরা প্রবলেমগুলো কিভাবে করব, মোটামুটি একটু তো আইডিয়া হয়েছে না এই চ্যাপ্টারে একটা প্রবলেম করাতে। তো কিছু স্পেশাল কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি দেখাবো। আমি আরো মাঝখান থেকে আর একটা দুইটা প্রবলেম আমরা দেখাই। আমি 1-4 নাম্বারটা নিচ্ছি। এই প্রবলেমগুলো কিন্তু এক একটা এক এক ভাবে করা যেতে পারে। তুমি যদি মনে করো না আমি এই সূত্র না অন্য সূত্রটা ব্যবহার করব, এটাকে যদি অন্যভাবে মানে রূপান্তর করে করতে পারে, কোনো অসুবিধা, যেহেতু স্বাধীনতা আছে, লজিকটা ঠিক থাকলে হবে। ধরো 4 নাম্বারটা আমরা যদি করি, এখানে আছে হলো গা cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু আছে √2। তো একটা হলো cosec একটা cot, তাহলে বেটার অপশন হলো সবচেয়ে বেটার হলো sin cos নিয়ে নেওয়া, কারণ এই সূত্রগুলা ব্যবহার করতে খুব কমফোর্টেবল। অথবা 10 এ যদি সম্ভব হয় sin cos নিয়ে নাও, আর যদি 10 এ নিতে পারো 10 এ নিলে ওই যে 10 sin cos 10, এই তিনটাতে নিয়ে নাও বেটার। তাহলে আমরা একটু চেষ্টা করি, এই cosecটাকে আমরা লিখলাম 1/sin, ঠিক আছে 1/sin থিটা। আর তাহলে cot কি লিখবো cos থিটা বাই sin থিটা। cos থিটা বাই sin থিটা। তাহলে নিচে দেখো sin থিটাটা কমন চলে আসছে, তাহলে এটাকে আমরা লসাগু যদি টানি তাহলে এখানে sin থিটা থাকতেছে লসাগু sin থিটা, আর উপরে থাকতেছে 1 প্লাস cos থিটা। এখন এই জায়গাতে আসার পরে এখন আমরা যে সূত্রগুলো আগে করে আসছি সেই সূত্রগুলো একটু খেয়াল করব। 1 প্লাস cos 2 থিটা, এটা একটা সূত্র আছে না? 2 cos স্কয়ার থিটা বাই 2। রাইট, 1 প্লাস cos 2 থিটা, এটা হলো 2 cos স্কয়ার থিটা। এখানে ডাবল থাকলে এখানে অর্ধেক হবে, তাহলে এটাকে যদি আমরা সূত্র হিসেবে বের করি তাহলে এখানে লিখব 2 cos স্কয়ার, এখানে থিটা আছে তাহলে এখানে হবে কি থিটা বাই 2। আর sin 2 এর সূত্র কি 2 sin a cos a, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা লিখতে পারি না sin থিটাকে? sin থিটাকে আমরা লিখতে পারি sin 2 ইনটু থিটা বাই 2, তাহলে sin 2 থিটা হয়ে গেল। এটাকে লিখতে পারি কি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। বুঝতে পারছি? এটা ডান পাশে একটু লিখেও দিলাম, তোমরা যদি বুঝতে অসুবিধা। ঠিক আছে, দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা এটা? বুঝতে পারছি না বুঝি না? জি স্যার। তাহলে এই 2 ক্যান্সেল, একটা cos ক্যান্সেল হবে, তাহলে cos বাই sin থাকতেছে, তাহলে আমরা লিখতে পারি tan থিটা বাই 2, এটা লিখতে পারি না? আমরা হ্যাঁ না বলো, স্যার লেখা যায়? এটা cot থিটা বাই 2 না স্যার? এটা কি লিখা যায়? cot থিটা বাই 2 স্যার। cos থিটা বাই
cot theta by 2 রাইট, এটা লিখতে পারি লোক cot থিটা বাই 2। তাহলে এখানে যদি আমরা এটাকে cos বাই sin মানে লোক cot থিটা বাই 2। তাহলে cot থিটা বাই 2 সমান কি পেলাম আমরা লোক রুট। তাহলে আমরা cot এর সূত্র হচ্ছে আমরা tan এর সূত্র নেই, তাহলে এটা উল্টাই ফেলি। তাহলে এখানে লিখবো tan থিটা বাই 2 যদি লিখি তাহলে ওইদিকে কি লিখবো 1 বাই root 3 তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি রুট 3 সমান tan এ যদি tanটাকে আমরা যদি 1 বাই রুট 3 করে tan pi by 6 tan pi by 6 pi by 6 tan 30 ডিগ্রি, তাই না? তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা, tan থিটা ইকুয়াল টু tan আলফা, এটা বলো তো সৃষ্টি বলো। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে tan থিটা tan থিটা ইকুয়াল টু সূত্রটা কি 2 n 60 2n 2n pi plus pi by 3. প্লাস না প্লাস মানা একটু চেক করো না প্লাস না প্লাস মানা sir n pi plus pi by 3 sir n pi plus pi by 3 হ্যাঁ sir n pi plus pi by 3 n পাই এখানে 2n পাই না সরি হ্যাঁ n পাই এখানে হবে n পাই মানে 2n পাই না। এটা হবে সূত্রটা লাগায় n পাই প্লাস আলফা, সূত্রটা না আলফার মান কত আলফার মান লাগা পাই বাই 3। তাহলে এখন থিটার মানটা আমরা যদি বের করতে চাই তাহলে থিটা ইকুয়াল টু হবে 2n পাই প্লাস 5 বাই 6 এই 5 বাই 6 না এটা আমরা 3 লিখছি জি স্যার 5 by 6 কি বলছিলাম আমি ভুলে গেছি। তাহলে এটা 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে 5 বাই 3 হবে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের आंसर। বুঝতে পারছি? জি স্যার এখন কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? না স্যার সহজ। তাহলে তোমাকে যেটা করতে হবে সূত্রগুলো, তার মানে সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে এবং সূত্রগুলো প্রপারলি ব্যবহার করতে হবে। যে সূত্রগুলো আমরা দেখলাম যে কয়েকটা সূত্র হবে সূত্রগুলো মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি মনে রাখো যেটা করে ওইটাতে নিয়ে যেতে হবে। তুমি এটা দেখে কন্টিনিউ দেখে বুঝতে পারবে যেটা আমি কোনটাতে নিব। তুমি যদি করতে থাকো তাহলে কোন সূত্রটা পড়বে এটাই বলে দেবে, প্রবলেমটাই বলে দেবে যে তুমি কোনটাতে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা আরো একটা দুইটা প্রবলেম একটু দেখে নিই। আমি যাচ্ছি হলো না 1 নাম্বার থেকে আর করি না, আমি 2 এ যাচ্ছি। 2 নাম্বার থেকে আমরা 2 এর মোটামুটি এগুলো প্রায় একই রকম। 2 এর এটা 2 এর x2 থেকে একটা করে ধরো 2 এর 1 আমরা নিলাম। 2 এর 1 এখানে দেওয়া আছে, কিছু কিছু প্রবলেম এগুলো একটু দেখে একটু খেয়াল করে আমরা যেহেতু সূত্রগুলো আমরা পড়ছি সূত্র কোনটার সাথে বসাতে হবে কোনটা কোন সূত্রতে ম্যাচ করবে এটা ধরে আমাদের এটা করতে হবে। দেখো এখানে লিখলাম এটা সমান দেওয়া আছে 1, প্রবলেমটা একটু আমরা একটু ভালোভাবে খেয়াল করি 1। তো এটাকে যদি আমরা এই টার্মটাকে আমরা ডানে নিয়ে গেলাম, একটু খেয়াল করো এটা করতে করতে প্রবলেম একটা হয়ে যাচ্ছে, মানে কোনটা কিভাবে করতে হবে। এখানে 10 2x আমি 10x আর এটাকে আমরা ডান পাশে নিয়ে নিই। তাহলে একটু খেয়াল করে এখন এখানে 1 মাইনাস 10a 10b যদি এটাকে যদি আমরা এর ধরি x টাকে এটাকে b ধরি তাহলে 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b এটা যদি আমরা এটা নিচে নিয়ে আসি তাহলে 10a প্লাস b সূত্র ইউজ করতে পারবো না? তাহলে হয়ে গেল তাহলে 10a প্লাস b সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এটাকে আগে লিখি আমরা। তাহলে এটাকে কি করলো আমাদের উভয় পক্ষকে আমরা এটা দিয়ে ভাগ করলাম 1 মাইনাস এটা দিয়ে আমরা ভাগ করলাম। ভাগ করলে ডান পাশে কি থাকবে 1 হয়ে গেল। এখন তাহলে এখানে কি লিখবো আমরা এই পুরাটা সমান কি লিখবো 10a প্লাস 10a plus b 10a প্লাস b তাহলে এ হলো x আর b হলো 2x এটা পুরাটুকু সমান আমরা এটা লিখবো এটা সমান হলো 1। তাহলে দেখো আমাদের হয়ে গেছে। তাহলে এখন এখানে কি দাঁড়াচ্ছে হলো 10 3x আর 10 3x হলো 1 10 3x 10 3x সমান আমরা কি পেলাম 1 1 সমান যদি আমরা 10 এ নিতে চাই তাহলে 10 কত ডিগ্রি 40 কত ডিগ্রি 5/4 ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা tan থিটা ইকুয়াল টু tan আলফা নেই তাহলে থিটা ইকুয়াল টু কি n পাই প্লাস আলফা তাহলে n pi plus pi by 4. এটা সমান হলো n পাই প্লাস কি হবে আলফা, আলফাটা কত এটা
তাহলে আমাদের বের করতে হবে x এর মান, তাহলে x ইকুয়াল টু কি হবে 3 দিয়ে ভাগ করব, তাহলে n পাই বাই 3 প্লাস ভাগ করলে হলো পাই বাই 12। ও অবশ্যই এটা আমি ভুলে গেছি, প্রত্যেকবার কিন্তু এটা লিখে দিতে হবে, এটা না লিখলে তোমার নম্বরে কেটে দিতে পারে। যে n বিলংস টু দ্যাট, এটা কিন্তু প্রত্যেকবারই সলিউশনের সাথে nটা, কারণ nটা তুমি নিজে ইন্ট্রোডিউস করছো, সুতরাং nটা কি এটা তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটাতে আমি আগের গুলো তো লিখে নাই ভুলে, এখানে কিন্তু nটা লিখে দিতে হবে, এখানে বলতে হবে যে n বিলংস টু z। ঠিক আছে, প্রত্যেকটাতে লিখে দিতে হবে, এটা মিস করা যাবে তো, নতুবা কিন্তু নম্বর কেটে দিবে। বুঝতে পারছি এবার? জি স্যার। এখন কি করতে পারবো? কিছু প্রবলেম? জি স্যার। স্যার স্যার আজকে তানসেন স্যারের ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি শেষ করে দিই, তাহলে তোমাদের কাজ থাকলো একদিন। ঠিক আছে, আমি তোমাদের কাজ থাকলো আচ্ছা, স্যার। নাম্বার 1 সবগুলো সূত্র লিখবা আগে, সূত্রগুলো লিখে আমাকে পাঠাও। ঠিক আছে, সবগুলো সূত্র একসাথে করে, আর অনুশীলনী আচ্ছা, স্যার। দিয়ে এই দুই এর যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম। ঠিক আছে, তাহলে এতটুকু থাকলো। ঠিক আছে, ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। হ্যাঁ।